কেমন আছো সবাই? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কথা বলবো একটা মিস্ট্রি থ্রিলার মুভি নিয়ে, যার নাম কনস্টেবল। আর এর গল্পটা খুবই জমজমাট, যা তোমাদের অনেক পছন্দ হবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি, যেটা ওই গ্রামের মিল্ক সাপ্লায়ারের মেয়ে ছিল। কিন্তু সে প্রতিদিন তার বাবাকে সাহায্য করতে গ্রামের মধ্যে দুধ সরবরাহ করতে যেত। ওই দিনও সে দুধ সরবরাহ করতে গেল, আর তার বাবা ফোন করে জিজ্ঞেস করল, সব দুধ সব জায়গায় দিয়ে দিয়েছ নাকি? সে বলে যে সব জায়গায় দুধ দিয়ে দিয়েছি, আর এখন বাড়ির দিকে আসছি। ফোন কাটা মাত্র হঠাৎ তার বাইক বন্ধ হয়ে যায়। সে আবার চালু করার চেষ্টা করে, কিন্তু শুরু হচ্ছিল না। তখন পিছন থেকে একটা আওয়াজ শোনায়, যা শুনে সে ভয় পায়। আবার বাইক শুরু করার চেষ্টা করে, আর এবার বাইক শুরু হয়ে যায়। তখন সে একটু স্বস্তি পেয়ে চলা শুরু করে, কিন্তু তখনই কেউ তার সামনে এসে দাঁড়িয়ে যায়। আর সেই অজানা লোকটার কাছে একটা রড ছিল, যেটা দিয়ে সে ওই মেয়েটার উপর হামলা করে আর তাকে তার গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে ফেলে। এখন এই লোকটা কে, আর সে মেয়েটার সঙ্গে এমন কেন করলো, সেটা আমাদের পরে জানার সুযোগ হবে। এরপর আমরা একটা কনস্টেবলের বাড়ি দেখি, যেখানে সে তার বোন আর জামাইয়ের সঙ্গে থাকতো, কারণ আসলে তার মা বাবা আর পৃথিবীতে নেই। তার বোনের একটা মেয়ে আছে, নাম কীর্তি, যে এখন কলেজে পড়ে। সকালে উঠে কীর্তি বাইরে যায় আর প্রতিদিন ফুলগুলো দেখে। সে ভাবছিল ফুল তোড়ে চুলে লাগাবে, কিন্তু মনে পড়ল চুল বাঁধার জন্য তার কাছে ক্লিপ নেই। তাই সে বাড়ির ভিতরে চলে গেল। ঠিক তখনই তার বাবা বললেন, বাইরে যেও না। আসলে কীর্তির বাবা অসংযত মানুষ আর খুব বড় নেশাখোরো, যে মদ্যপান করে বাড়িতে ফিরে আসত। সে প্রতিদিন সকালে মদ্যপান করতে বাইরে যেত, আর যখন বাড়িতে ফিরত তখন তার স্ত্রীকে বলতো সে তৃষ্ণার্ত, তাহলে কি পানি পাবে? এজন্য তার স্ত্রী তার জন্য পানি নিয়ে আসত। আর এই লোকটা তো পানিতেও অ্যালকোহল মিশিয়ে সকালে সকালেই মদ্যপান করে মুমড়ো হয়ে যায়। কীর্তি যখন এটা দেখে তখন চিৎকার করতে থাকে, আর তার চিৎকার শুনে কাশি বাইরে আসে। ও দেখে তার শ্বশুর মদ খাচ্ছে। কাশি বেশ পড়াশোনা করা, কিন্তু বাধ্য হয়ে ও ওই বাড়িতে থাকে। কাশি তার বোনকে বোঝায় আর বলে, আমি ডিউটিতে যাচ্ছি। তারপরও কীর্তিকে বলে, তুমিও আমার সঙ্গে চলো, আমি তোমাকে কলেজে পৌঁছে দেব। ঠিক তখনই তার শ্বশুর ওর পথ বন্ধ করে টাকা চায় মদ খাবার জন্য, কিন্তু সে তাকে টাকা দিতে চায় না। তবুও সে তার কাছ থেকে টাকা জোরপূর্বক নিয়ে নেয়। তারপর আমাদের কলেজের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে এক ছেলে থাকে যার নাম এবি, আর সে কলেজের একটি মেয়েকে খুব বেশি হয়রানি করত। সে মেয়েটাকে হুমকি দেয়, যদি সে কাউকে এই ব্যাপারে কিছু বলে তাহলে তার জন্য অনেক খারাপ হবে। মেয়েটা তাকে বলে যে একটা ছাত্র তার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছে। সেটা শুনে রেগে গিয়ে ওই ছেলের কাছে যায়, তাকে মারধর করে আর বলে, এই কলেজে যা আমি চাই তাই করতে পারি। আসলে এখন একটা রাজনীতিবিদের ছেলে আছে, তাই সে কলেজে নিজের পাওয়ারের অপব্যবহার করে চলেছে। ওই কলেজেই কীর্তি পড়ে, আর কীর্তি আর তার বন্ধু দিব্যা সাধারণ কথাবার্তা বলতে বলতে হাঁটছে। তখনই এবি দিব্যাকে দেখে বলে, তুমি জানো না আমি কীর্তিকে পছন্দ করি? কিন্তু দিব্যা বলে, কীর্তি তোমাকে এত পছন্দ করে না। আমি যদি এটা ওকে বলি তাহলে সে আমার সাথেও কথা বলা বন্ধ করে দেবে। এদিকে কাশি চা খেতে বাইরে এসেছে, আর সেখানে একজন সিনিয়র কনস্টেবলও আছেন, যাকে কাশি ভালোবাসা নিয়ে মামা বলে ডাকে দিচ্ছি, কারণ আসলে কাশিকেও খুব বেশি সাপোর্ট করত। তারা দুজনেই চায়ের দোকানে কথা বলছিল। হঠাৎ করেই তারা চুরি হওয়ার শব্দ শুনতে পায়, আর সবাই বলছে চোর এই ভিড়ে আছে, কিন্তু কে সেটা কেউ জানে না। কাশি এক এক করে সবাইকে দেখে আর বলে চোর এই ভিড়ে নেই। সে বলতেই একজন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর কাশি তাড়াতাড়ি বুঝে যায় এটাই চোর। সে চোরকে ধরে আর বলে, পুলিশকে দেখে একটু একটু ভয় সব কারো মুখে থাকে, কিন্তু যখন আমি বললাম চোর এখানে নেই, তখন শুধু ওই লোকটার মুখেই একটা স্বস্তির ভাব দেখা গেল। এর মানে এই যে ওটাই চোর। এটা শুনে ওই চোরও মেনে নিল যে আসলেই সে চোরই ছিল। ওইদিকে পুলিশ স্টেশনে একটা পুলিশ অফিসার আছেন, যার মেয়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু তার কাছে বাজেট নিয়ে বেশ সমস্যা ছিল। কাশি এটা শুনে বলল, এই বিয়ের প্রস্তাব একদম হাতছাড়া করো না। আমরা শুধু সহকর্মী নই, তার চেয়েও বেশি, আর তোমার খারাপ সময় আমরা অবশ্যই সাহায্য করব। ওই স্টেশনে একটা মহিলা কনস্টেবলও ছিল, যিনি কাশির প্রতি গোপনে পছন্দ করত, আর কাশি সবাই জানত, কিন্তু সে বারবার তাকে উপেক্ষা করত। তাদের থানার অফিসারটা খুব খারাপ মানুষ ছিল, যে ওই মেয়েটাকে খুব খারাপ চোখে দেখত। কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর রাজনীতিবিদের বাড়ি যায়। সেখানে রাজনীতিবিদ তাকে টাকা দেয় আর বলে, আমার ছেলের জন্মদিন আসছে, তাই একটা খুব বড় পার্টি হবে, আর সেখানে অনেক বড় বড় মানুষ আসবে। কলেজের সব ছেলে মেয়েদেরও সবাইকে তুমি ইনভাইট করে নাও। পরের দিন কলেজে এসে এবি সবাইকে বলে, আমার জন্মদিন আসছে, সন্ধে পার্টি
পার্টি আছে, সবাইকেই আশাই লাগবে। ছেলেদের জন্য পার্টির সব কিছু প্রস্তুত আছে। আর এটা শুনে ছেলেরা অনেক খুশি হয়ে যায়। তারপর প্রাইভেটে এবি বলে, মেয়েদেরও ট্রাই করো। এদিকে কাশি পুলিশ ডিউটি ছেড়ে পলিটিক্যাল ফাংশনে গিয়ে থাকে, আর বুঝে না কেন সে এটা করছে। তখন ওখানে কীর্তি আর তার বন্ধু আসে, আর কীর্তির বন্ধু তার মামাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন সে বলে, আমি এখানে সিকিউরিটির জন্য এসেছি, কারণ এমএলএর একটা বড় ফাংশন হচ্ছে। তারপর সে ওদের দুইজনকে ভেতরে ঢুকতো আর মজা করতে বলে। একটু পরেই বড় বড় পলিটিশিয়ানরা লিডারের পার্টিতে এসে জমজমাট দারু, নাচ আর লাউড মিউজিক শুরু হয়, যার ফলে পুরো হলটা হইচই হয়ে ওঠে। এদিকে এবি বলে, কলেজের ছেলেদের জন্য এখানে সব কিছু আছে, কিন্তু কীর্তির জন্য সে আলাদা একটা রুম সাজিয়ে রেখেছে। সে কীর্তিকে ওই রুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কীর্তি আর তার বন্ধুরা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। কীর্তি তাড়াতাড়ি স্কুটিতে উঠে বাড়ি চলে যাবে বের হয়, এবং তারপর সে এক নীরব এলাকায় পৌঁছায়, যেখানে কীর্তি তাকে বলে যে এখান থেকে আমি পায়ে হেঁটে চলে যাব। সে স্কুটি থেকে নেমে একা গলিতে হাঁটতে থাকে, কিন্তু তখনই হঠাৎ মাস্ক পরা এক অজানা লোক সেখানে আসে এবং কীর্তির উপর হামলা করে। এরপর পরের সকালে গ্রামের বাইরে মাঝের কাছে এক মৃত মেয়ের দেহ পাওয়া যায়, যার মুখে মাস্ক থাকে, আর পুলিশকে খবর দিলে তারা সেখানে পৌঁছে। এদিকে কীর্তির মা বলে যে কীর্তি গত রাত থেকে বাড়ি ফেরেনি, আর এটা শুনে কাশি বলে, তুমি চিন্তা করো না, হয়তো ও বন্ধুর বাড়িতে থেকেছে। সে তার বন্ধুকে ফোন করে, কিন্তু বন্ধু বলে যে কাল কীর্তিকে আমি ওর বাড়ির কাছে নামিয়ে দিয়েছিলাম। এটা শুনে কাশি অনেক বেশি শকড হয়ে যায়। এদিকে মিডিয়া, জনতা আর পুলিশ মৃতদেহের কাছে পৌঁছে যায়, আর ইন্সপেক্টর মেয়েটির মুখ থেকে মাস্ক তুললে দেখে যে ওই মেয়েটি কেউ আর নয়, বরং কীর্তি। যখন কাশি আর তার পরিবার জানতে পারে যে কীর্তি মারা গেছে, তারা সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন কাশির মাথায় দুইটা সন্দেহ আসে, হয়তো এবি কেউ এটা করেছে বা ইন্সপেক্টর করেছে, কারণ তারা দুজনেই কীর্তিকে অনেক বেশি কষ্ট দিত। কাশি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, আর পুলিশ নিয়ম অনুযায়ী লাশটা পোস্টমর্টমের জন্য পাঠায়। তারপর তারা কীর্তির শেষ কৃত্য সম্পন্ন করে, আর কীর্তির বাবা কেঁদে কেঁদে বলে, আমার জানা ছিল না আমার মেয়ের সাথে এমন কিছু হবে, আর যে কেউ এটা করেছে তাকে আমি বাঁচতে দেব না। পরের দিন কাশি পোস্টমর্টম রিপোর্ট নিতে যায়, আর ডক্টর ওখানে তাকে শকিং একটা কথা বলে। ডক্টর বলছে মৃত্যুর আগে কীর্তিকে অনেক বেশি পীড়িত করা হয়েছে। এটা শুনে কাশি ভেঙে পড়ে। কাশি বাইরে এসে ভাবতে থাকে আর বলে, যদি আমরা কীর্তির বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, হয়তো কিছু সূত্র পেতে পারি। সে তাড়াতাড়ি কলেজ যায় আর সেখানে জিজ্ঞাসাবাদ করে। সেখানে সে জানতে পারে পার্টিতে অজিত আর কীর্তির ঝগড়া হয়েছে। আসলে অজিত ওর সাথে জোরপূর্বক কিছু করার চেষ্টা করছিল। কীর্তি এই সব কথা তার বন্ধু অঞ্জলিকাকে বলেছিল, আর এটা শুনে কাশি আরও বেশি তদন্ত শুরু করে। আর তাকে জানতে হয় যে এর আগেও এক মেয়ের লাশ একই রকমভাবে পাওয়া গিয়েছিল, আর ওই মেয়ের মা বলে আমার মেয়ের সাথেও একদম একই রকম ঘটনা ঘটেছিল। সে আরও বলে যে ইন্সপেক্টর তার খুব কাছের মানুষ ছিল এবং সম্ভবত সে এই মামলাটা চাপা দিয়েছে। তারপর কাশি এমএলএর কাছে যায় আর বলে যে সে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু এমএলএ রেগে গিয়ে বলে, তুমি আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। কাশি বলে এটা একটা হত্যাকাণ্ডের মামলা আর তদন্ত করা খুবই জরুরি, কিন্তু এমএলএ তাকে মানা করে দেয়। কাশি তখন পরিস্থিতি শান্ত করে আর বাইরে চলে আসে। পরের দৃশ্যে আমরা একজন জেসিবি ড্রাইভারকে দেখি, যিনি গার্বেজ ডাম্পিং ইয়ার্ডে কাজ করছেন। হঠাৎ তার মেশিনে কিছু আটকে যায়। যখন সে সেটা বের করে, তখন দেখতে পায় একটা মৃতদেহ। সেই সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে, আর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায় যে ওই মৃতদেহ কারো নয়, বরং সম্প্রতি মারা যাওয়া এক ব্যক্তির। কাশি এটা দেখে অবাক হয়ে যায়, আর এখন তার একমাত্র সন্দেহ একজনের দিকে। যা যা হয়েছে তারই ইন্সপেক্টর, আর ও ভাবছে যে এখন ওটাই কাতেল। যখন এমএলএ ওখানে আসে, তখন সে ওকে বলে আমি তোমাকে ছাড়ব না, কিন্তু ইন্সপেক্টর বলে এখন যা হয়েছে তাই হয়েছে। কাশি বলে আপনার ছেলে মারা গেছে, এতে আমাদের কি দোষ? তারপর কাশি অফিসে গেলে ইন্সপেক্টর তাকে তীব্রভাবে ডেকে বলে, তোমাকে কি করে অনুমতি দিলাম ওখানে তদন্ত করার? তারপর কাশি একটা দোকানে বসে যায়। তখন ইন্সপেক্টর বলে, আমার সন্দেহ তোমার উপরে পড়ছে। তুমি কি এমএলএকে ছেলে খুন হয়েছে, তাই সে বলে যে সে অবশ্যই তার উপর রাগ ছিল, কিন্তু আমার মনে তার জন্য কোনো ঘৃণা ছিল না এবং সে খুন করেনি। এটা সব কিভাবে হলো সে নিজেও জানে না। এদিকে যে ছেলে মারা গেছে তার বাড়ির ঠিকানা ট্রেস করে পুলিশ তদন্তে যায় এবং সেখানে দেখা যায় যে ওই ছেলেটার পর আরেকজন ছেলে নিখোঁজ হয়েছে। ইন্সপেক্টরের উপর এখন সিনিয়র অফিসার অনেক চাপ দিচ্ছে এবং কাশি এখানে পোস্টমর্টম রিপোর্ট দেখে যা দেখে সে খুবই শক হয়ে যায়। ওই রিপোর্টে সে মনে করে যেন আগের কেসে তাকে টর্চার করা হয়েছিল,
ঠিক একইভাবে এই কেসেও ভিকটিমকে একই প্যাটার্নে টর্চার করা হয়েছে। যখন কাশি ওই জায়গায় যায় সেখানে অনেক বাচ্চা থাকে যারা ড্রাগসের নেশায় ডুবে আছে, আর তাদের মধ্যে সে কাউকে ধরার চেষ্টা করে, কিন্তু সে যেইখানে যাওয়ার চেষ্টা করে বাকি বাচ্চারে পাথর তুলে তার উপর আক্রমণ করে, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং কিছু লোক এসে তাকে বাঁচায়। এরপর কাশির বাড়িতে তার বোন তার ক্ষত সারিয়ে তোলে। তখন কনস্টেবল বলে যদি তারা বাচ্চাদের আচরণ অনেক আগ্রাসী হতে পারে, এই হত্যাকাণ্ডের পেছনে তারাই আছে, তাই তাকে ছাড়তে হবে না। পরদিন সকালে পুলিশ স্টেশনে একটা ফোন আসে, বলা হয় একটা খামারের কাছে একটা গাছের লাশ ঝুলছে, আর পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদের সামনে আবার একটা বড় টুইস্ট আসে। যে ছেলেটাকে তারা সন্দেহ করছিল, যাকে তারা নজরে রেখেছিল, তারই লাশ ওখানে ঝুলছে। এটা দেখে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে যায়, আর সবাই ভাবতে থাকে শেষ কি হচ্ছে। কাশির মনে আসতে থাকে এটা কোনো সাধারণ খুনি না, বরং এটা একটা স্মার্ট খুনি যে পুলিশের এক ধাপ এগিয়ে আছে, মানে হতে পারে এর পেছনে কোনো বড় গ্যাং আছে। এখন সে তার তদন্ত আরও গভীরে নিয়ে যায় এবং দেখে যে প্রথমে কীর্তি, তারপর আভি, আর তারপর তার বন্ধুকে তারা মেরেছে, অর্থাৎ সবাই কলেজের স্টুডেন্ট ছিল। মানে খুনি হয়তো ওই একই ক্লাসের স্টুডেন্টদের টার্গেট করছে। রাতে তার একটা ফোন আসে। ফোন করা ব্যক্তি বলে এখন পর্যন্ত যত মার্ডার হয়েছে দেখো আমরা একটা লোকের পেছনে লেগে আছি, সম্ভবত সে তার পরের টার্গেট খুঁজতে বের হয়ে পড়েছে, আর তুমি তাকে ফলো করো, একদম ছাড়বে না। এখন কাশি সেই জায়গায় পৌঁছায়, কিন্তু ওখানকার পরিস্থিতি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কাশি দেখে যে ধানের ক্ষেতের কাছে অনেকেই মাস্ক পরে দাঁড়িয়ে আছে, আর তারা তার উপর আক্রমণ করে। সে তাদের সঙ্গে লড়াই করে আর আহত হয়। তবুও সে ফিরে এসে এত জোরে লড়াই করে যে সবাই ভয়ে ছুটে পালায়। এরপর কাশি নিশ্চিত হয় যে এটা একজনের কাজ না, পুরো গ্রুপের কাজ। তারা তার মধ্যে একজনকে ধরে। যখন সে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে তখন এক অফিসার বলে এই মাস্ক পরে থাকা লোকটা টাকা পাওয়ার জন্য কিছুই করতে পারে, অর্থাৎ সে কেবল টাকা কামানোর জন্য এখানে এসেছে, আসল হত্যাকারী সে নয়। এটা শুনে কাশি বুঝতে পারে যে আসলে সব কিছু একটা চক্রান্ত, আসল হত্যাকাণ্ডের পেছনে কেউ মাস্টার মাইন্ড আছে। ঠিক তখনই খবর আসে যে গ্রামের নদীতে এক লাশ ভাসছে। তারা যখন সেই লাশ তুলে ধরে তখন জানতে পারে যে সেটা কেউ অন্য নয়, ওই মেয়েটারই লাশ যার বাবা রিপোর্ট লিখাতে পুলিশ স্টেশনে এসেছিল। এখন পোস্টমর্টম রিপোর্টের জন্য সবাই অপেক্ষা করছে, আর রিপোর্টে একদম চমকপ্রদ টুইস্ট মিলছে। আসলে কীর্তি, আভি আর আভির বন্ধুরা এই মেয়েটাকে আগেই চিনত, আর সমস্যা ঠিক কোথা থেকে শুরু হলো কেউ বুঝতে পারছিল না। তারপর কাশি সেই দুধ বিক্রেতার বাড়িতে যায় আর ওকে জিজ্ঞেস করতে থাকে। ওকে বলে তুমি কি কীর্তি, আভি বা তার বন্ধুকে চেনো? সে বলে আমরা কাউকেই চিনি না। কিন্তু ঠিক তখনই কাশি যখন বাড়িতে খোঁজ খবর নিতে শুরু করে তখন ওখানে সে পায় তার মেয়ের ভরতনাট্যম নাচের ছবি চোখে পড়ে। তখন মিল্কম্যানের স্ত্রী বলে আমার মেয়ের স্বপ্ন ছিল বড় একটা নাচোয়ারা হওয়ার, কিন্তু আমি কখনো ভাবিনি ওর জীবন শেষ হয়ে যাবে। এরপর কাশি ওর নাচের স্কুলে যায়, আর নাচের শিক্ষক জানায় যে ওই মেয়েটার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল যার বাবা পুলিশের সাথে জড়িত। এটা শুনে কাশি ভাবতে থাকে ওটা কে হতে পারে। ঠিক তখনই খবর আসে যে কীর্তির সবচেয়ে ভালো বন্ধুও নিখোঁজ হয়েছে, আর ওর শেষ লোকেশন একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া গেছে। কিন্তু তখন ওরা ওখানে গেলে শুধু ওই মেয়েটার মোবাইলটাই পায়, আর ওই মেয়ে নিজেই ওখান থেকে গায়েব হয়ে গেছে। তারপর কাশি যখন নদীর কাছে যায় আর পানিটা দেখে তখন তার কিছু মনে পড়ে, কারণ মিল্কম্যান বডির ডিটেলস ঠিক মতো জানায়নি। এরপর কাশি তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দেয় আর খোঁজ করতে থাকে। তখন ওখানে সে একটা চেন পায়। চেন খুলে যখন দেখে তখন সেখানে একটা ছেলেটার আর একটা মেয়ের ছবি থাকে, আর ওই ছেলেটা আর কেউ নয়, কাশির সাথে কাজ করা কনস্টেবলই। এটা দেখে কাশি বুঝতে পারে যে ওই কনস্টেবলটাই আসল খুনি, যাকে সে সব সময় মামা বলে ডাকে। সে একজন খুনি বেরিয়ে আসে, ওই কনস্টেবলের বাড়িতে যায় যেখানে সে এক মেয়েকে অপহরণ করে রেখেছিল। তারপর কাশি ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সত্য সামনে আসে। আসলে খুনি আর কেউ নয়, ওই মেয়েটাই খুনি, আর সে মানসিক ও আবেগগতভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে চিৎকার করে আমার বোন কি ভুল করেছিল, ওর কি দোষ ছিল। তারপর গল্প ফ্ল্যাশব্যাকে যায় যেখানে ওই মেয়েটা আগে খুবই ভালোবাসাপূর্ণ আর দয়ালু ছিল। সে বন্ধুদের সাথে সময় কাটাতো আর নাচের খুব শখ ছিল তার। এক ছেলেকে ভালোবেসে ফেলেছিল আর তার সাথে বিয়ের স্বপ্নও দেখত। কিন্তু একদিন কারো দ্বারা তার মুখে অ্যাসিড ছোড়া হলো, যার ফলে তার চিকিৎসা অনেক কঠিন হয়ে গেল। কলেজে এরপর সবাই তাকে ঠাট্টা করতে লাগলো, আর নাচের ক্লাসেও সবাই তাকে বেশ ইগনোর করত। এমনকি তার প্রেমিকটাও তাকে অপমান করত আর বলতো তোর চেহারা বদলে গেছে, তাই আমি তোর সাথে বিয়ে করতে পারবো না, যার কারণে তার বিয়ের স্বপ্নও ভেঙে গেল।
সোসাইটির চাপের কারণে সে ঠিক করলো যে আর কলেজে যাবে না আর সারা দিন শুধু ঘরেই থাকবে। কিন্তু সেই কনস্টেবল যখন তার মেয়েকে এমন অবস্থায় দেখল, তখন সে সিদ্ধান্ত নিল যে তার মেয়ের সাথে যারা এসব করেছে তাদের কাউকে বাঁচাবে না। তাই সে এক এক করে তাদের সবাইকে মারতে শুরু করলো যারা তার মেয়ের সাথে ঠাট্টা করেছিল। ওই মেয়েটা ওঠে আর তার বাবাকে মার দেয়, কারণ সে চায়নি তার কারণে বাবা আর কারো খুন হোক। তারপর আমাদের কিছুদিন পরের গল্প দেখানো হয়, মেয়েটাকে মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে হেসে হেসে বসে খাচ্ছে। আর এইভাবেই সিনেমাটার শেষ। তো বন্ধুরা, এই ছিল সিনেমাটার গল্প। আর কেমন লাগলো এর টুইস্ট কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবা না। তো আমি দেখা করব তোমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।